বাসায় যাওয়ার পর উনি আমাকে বলেছে নাস্তা টাস্তা করে নাও, একটা জায়গায় যাবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর আমাকে একটু টর্চার করতো, গায়ে হাত তুলতো, বাজে কথা বলতো। উনি আমাকে বলেছে যে তুমি তোমার রাস্তা দেখো, তুমি তোমার টাকা পেয়ে গেছো। আমি বলছি জি। তারপর ভিডিও করার পর উনি আমার টাকা পয়সা নিয়ে নিয়েছে। সে আমাকে নেগেটিভ কিছু অফার করেছে, বাইরে গিয়েও বলো যে তুমি টাকা পাও না, তাহলে আমি ভিডিওটা দেখাবো। ঘাঘু মানে এটাকে কি বলে? চালাকের উপর চালাক। যেখানে যাচ্ছি ওখানে আমি ধাক্কা খাচ্ছি। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন তাদেরকে বলবো যে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবার জন্যে, যে মেয়েটি আজকে এখানে এসছে, যে বোনটি আমাদের এখানে এসছে, তাকে যেন আমরা তার পরিবারের কাছে ফেরাতে পারি। আর একই সাথে একটা কথা বলতে চাই যে এই অনুষ্ঠানে এসে পরিবার খুঁজতে চান এরকম যদি কেউ থেকে থাকেন, দয়া করে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনি বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করবার জন্য, এবং যে নাম্বার থেকে ফোন দেবেন ওই নাম্বারটি অ্যাক্টিভ রাখবেন যাতে করে আমরা আপনাকে ফোন দিয়ে পাই। অথবা আপনি বলে দিবেন যে এই নাম্বারে ফোন দিলে আমাকে পাওয়া যাবে, সে নাম্বারটি মুখে উচ্চারণ করে বলে দেবেন, আপনার ভয়েসটি এখানে রেকর্ড করা হবে, সেই রেকর্ড ভয়েস শুনে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। এছাড়াও আমাদের এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যেই পেজে, সেই পেজের ইনবক্সেও কিন্তু আপনি পোক করতে পারেন, নক করতে পারেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। সো আমি আর কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করছি। আপনার নামটা কি, যেটা বাপ মা দিয়েছিল? তাহমিনা আক্তার শারমিন। তাহমিনা আক্তার শারমিন, এটাই বাবা মায়ের দেয়া নাম? জি। আপনার মনে আছে হচ্ছে মায়ের নাম, রাইট? মায়ের নাম রায়হানা বেগম। রাহেনা বেগম। নানির নাম? বেগম। শুধু বেগম। জি। আপনার ঠিকানাটা? চট্টগ্রাম বড়হাট বাদামতলী। চট্টগ্রাম বাদামতলীর বদ্দারহাটে। জি। এটাতেই আপনার মানে নিজ বাড়ি ছিল? জি। ওকে। যখন হারিয়েছেন তখন বয়স 5.5, বর্তমান বয়স 21 বছর। জি। ওনার বাড়ির ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাদামতলী বদ্দারহাট। কি হয়েছে তাহমিনা, একটু বলেন তো আমাকে, কি ঘটনা কি? আমি যখন ছোট ছিলাম আমি আমার নানুর কাছে বড় হয়েছিলাম। জি। তো আমার নানু, আমার আম্মুর দেখ আমি পাইনি। হ্যাঁ। আমি আমার বাবাকে, আমার বাবার নাম কি তা আমি জানি না। আমার এগুলো কি জিজ্ঞেস করেছেন কখনো যে আমার বাবা কোথায়, বাবাকে? না, আমাকে নানু বলতো না। বলতো না? ওকে। আমার আম্মু আমার সাথে এক দুবার দেখা করতে এসেছিল, বাট আমার নানু দেয়নি। কেন দেয়নি সেটা আমি নানু দেখা করতে দেয়নি মাকে? হ্যাঁ, আমাকে দেখা করতে দেয়নি, কারণ আমি জানি না কেন। আচ্ছা। তো আমি আমার আম্মুকে এক দুইবার দেখেছিলাম। আমি ছোট থেকে বড় হয়েছি আমার নান্নুর কাছে। আচ্ছা। তারপর যখন আমি ছোট ছিলাম, আমার নানুর কাছে যখন ছিলাম, তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম। মাদ্রাসাতে পড়তেন? জি, তখন আমি মানে টুকিটাকি খুবই অল্প, হ্যাঁ, মুক্তবে পড়ার বয়স, হ্যাঁ। পারতাম। সো এখন আমি যখন আমার নানু আমাকে একটা ফ্যামিলিতে দিয়েছিল, কয়েকদিনের জন্য ওনাদের বেবি হচ্ছিল না, তার জন্য আমাকে দিয়েছে। যতটুকু আমার মনে আছে আমি অতটুকু বলছি। তারপর এখানে কয়েকদিন ছিলাম, থাকার পর আমি আমার নানুর কাছে চলে আসছি, কারণ আমি ওই যে ছোট থেকে নানুর কাছে বড় হয়েছি তার জন্য। আসার পর হচ্ছে আমার নানু, আমাদের পাশের বাসার একটা আন্টির সাথে আমি মেলায় গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পর আমি হারিয়ে গিয়েছি। ঘটনাটা একটা কিভাবে ঘটেছে? মেলায় গিয়েছেন কার সঙ্গে? আমাদের পাশের বাসার একটা আন্টি বা কে একজন হবে, উনি ওকে। পাশের বাসায় ভাড়া থাকতো এমন। হ্যাঁ। তারপর আমাকে একটা ভাইয়া পেয়েছিল, ওনাদের বাসায় 3-4 দিন ছিলাম। পরে উনি আমাকে একটা বাসায় কাজে দিয়েছিল চট্টগ্রামে। আচ্ছা। তো ওনাদের এখানে ছিলাম 7 বছরের মতো ছিলাম। কেউ কেউ আমাকে পছন্দ করতো, আবার কেউ কেউ করতো না। আচ্ছা, কেন? জানি না, আমাকে নানু আর নানা ভাইয়া সবচেয়ে বেশি আদর করতো। আমি একটু রাগী ছিল, আবার আমাকে একটু টর্চার করতো, গায়ে হাত তুলতো বা কে, নানু? বাজে, না মামি, মাম। খুবই বাজে কথা বলতো। তো অনেক কষ্ট করে আমি 7 বছর ছিলাম। যখন আমি বড় হয়েছি, তো আমার নিজের মধ্যে একটা ইয়া চলে এসেছে যে আমি বড় হয়েছি, আমি কেন কথা শুনবো বা মায়ের খাবো। তো এটা হারায় যাওয়ার পরে? জি, এটা হারিয়ে যাওয়ার পরে, জি। হারিয়ে যাওয়ার 7 বছর পরে। তারপর করোনার সময় 2021-এ, তখন আমি ফ্যামিলি থেকে চলে এসেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজের পায়ে দাঁড়াবো। ওকে। তারপর আসার পরে তখন করোনার সময় কোনো জব পাইনি, কোনো চাকরি পাইনি। তারপর আমি একটা মামার, আমার দেখা পেয়েছিল, তো উনি বলেছে সমস্যা নেই, তোমার কেউ নাই, আমি আছি। ওনার শ্বশুরবাড়ি হচ্ছে কুমিল্লা। তো উনি আমাকে নিয়ে গিয়েছে, ওনার এখানে অনেকদিন ছিলাম। 11 তারিখ লকডাউন খুলেছিল 2021-এ, তারপর উনি আমাকে কুমিল্লায় নিয়ে এসেছিল। ওকে। কুমিল্লায় ছিলাম 2.5 বছরের মতন। ওনার শাশুড়ি খুবই খিটখিটে ছিল, ওনার নানা ভাই মারা গিয়েছিল। আমি নানু বলতাম, মানে মামার শাশুড়িকে আমি নানু বলতাম। নানা ভাই মারা গিয়েছে, তার জন্য নানু অনেক খিটখিটা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে উনি আমাকে কথা বলতো, খোঁটা দিয়ে কথা বলতো, এটা আমার পছন্দ না, আবার আমি একটু রাগি।
তারপর হচ্ছে আমি ওইখানে বলছি না আমি জব করে খাবো, আমি মানুষের বাসায় আর এইভাবে চলবো না, কারণ আমি এখন বড় হয়েছি। হুম। তার জন্য আমি ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, ঢাকায় এসেছি। ঢাকায় আসার পরে হচ্ছে আমার কেউ ছিল না ঢাকায় পরিচিত। তা আমার একটা ফ্রেন্ড ছিল, তেমন পরিচিত না, বাট আমার ফ্রেন্ড হিসেবে ছিল। ওকে কল দিয়েছিলাম, তখন আমার হাতে কোনো টাকা ছিল না। যখন আমি ঢাকায় এসেছিলাম কুমিল্লা থেকে, তখন আমার হাতে ছিল 500 টাকা। কত সালে ঢাকায় এসেছেন আপনি? আমি ঢাকায় এসেছি 2 বছর হচ্ছে। 2 বছর, জি। তারপর? তারপর আসার পরে হচ্ছে আমি ওকে কল দিয়েছিলাম টাকার জন্য, উনি বলছে আমার হাতে এখন টাকা নেই। তারপর যে দোকানদার আঙ্কেলের কাছ থেকে ফোন দিয়েছিলাম, তো উনি আমার কথাগুলো শুনেছে। তখন উনি আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি কোনো বিপদে পড়েছেন। আমি বলছি জি, আমার এখন থাকার আর একটা জব প্রয়োজন। উনি বলছে সমস্যা নেই, আমার একটা পরিচিত আপু আছে, আপনি চাইলে ওনার কাছে থাকতে পারেন, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তখন আমার হাতে ফোন ছিল না, আমি ফোন রেখে চলে আসছি। তারপর ওনার সাথে যোগাযোগ করেছি, উনি আসার পর ওনার বাসায় নিয়ে গিয়েছে। কয়েকদিন ছিলাম, তারপর আমি বলেছি আমি চাকরি করব। তো উনি বলেছে বেশ ভালো কথা, করো। তারপর আমাকে একটা আহ, ইয়াতে কোম্পানিতে চাকরি দিয়েছে। সেলস গার্ল হিসেবে? ইয়া ইয়া তারপর আপনি প্রোডাক্ট সেল করেন আর কি, তাই তো? না না, তো বেবি কেয়ার, একটা বাচ্চা ও, দেখাশোনা। বাচ্চা দেখাশোনা, জি। তারপর এখানে যাওয়ার পরে দেন আমি কয়েক মাস কাজ করেছি। তো আমার স্যালারি ছিল হচ্ছে আপনার 18,000। অনেক। মানে অনেক ভিআইপি তো, তার জন্য। তারপর এখানে ছিলাম, তারপর আমার স্যালারিগুলো সব আমি যার মাধ্যমে ঢাকায় জবটা পেয়েছি ওনাকে দিতাম। আবার উনি আমাকে বলেছিল আপনি আমাকে চাইলে মা হিসেবে করতে পারেন, আমি তোমার মায়ের মতো। তার জন্য ওই যে আমি তাকে মায়ের মতো দেখেছি। বাট পরে কয়েক মাস জব করেছি, তো এখন আপুর হাজবেন্ড থাকে বাইরে, তার জন্য আপুর বাইরে যেতে হয়েছে, আমার জবটা আর করা হলো না। পরে উনি আমার টাকা পয়সা নিয়ে নিয়েছে। দেয়নি? না, দেয়নি। উনি আমার সাথে ফার্স্টে কি কাজটা করেছে, আমি গিয়েছি বাসায় যাওয়ার পর উনি আমাকে বলেছে নাস্তা টাস্তা করে নাও, একটা জায়গায় যাবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর দেন আমি খাওয়া দাওয়া করেছি। উনি আমাকে বলেছে যে তুমি তোমার রাস্তা দেখো। এখন আমি বলছি আমার তো ঢাকা শহরে কেউ নাই, আপনি আমার পরিচিত, কারণ বিপদের সময় আপনি আমার পাশে ছিলেন। উনি বলেছিল হ্যাঁ ছিলাম, বাট এখন তুমি তোমার রাস্তা দেখো, আমাকে এরকম করে বলেছে। তারপর দেন আমি চিন্তায় পড়ে গেছি যে আমি কি করব, আমার তো ঢাকা শহরে তেমন পরিচিত কেউ নাই যে আমি কারো কাছে যাব। তারপর উনি আমাকে আমার স্যালারিগুলো আমার হাতে দিয়েছিল সব, দিয়ে বলেছে এখানে তোমার টাকা সব আছে নাকি, তুমি গুনে দেখো হিসাব মিলছে নাকি। এখন আমি বলছি জি, গুনেছি। উনি বলছে আমি ভিডিও করছি, তুমি গণো, পরবর্তীতে যেন এসে বলতে না পারে যে আমি ওনার কাছ থেকে টাকা পাইনি। তারপর আমি টাকাগুলো গুনেছি, আমার বলছে তো ঠিক আছে। উনি আবার ভিডিওতে, আমি তখন উনি ভিডিও করছিল, আমি তখন গুনছি। আমাকে বলেছে টাকা পেয়েছো, আমি বলছি জি। বলে কি আমাদের কাছে কোনো দেনা আছে, আমি বলছি না। কোনো কিছু পাওনা আছে, আমি বলছি না। বলে কি ঠিক আছে তাহলে তুমি তোমার টাকা পেয়ে গেছো, আমি বলছি জি। তারপর ভিডিও করার পরে উনি টাকাটা আমার থেকে নিয়ে নিয়েছে। ও, ভিডিও করার পরে টাকাটা নিয়ে নিয়েছে? ঘাঘু মানে, এটাকে কি বলে, চালাকের উপর চালাক। মানে এরপরও যদি কেউ কমপ্লেন করে, ও যে বাইরে গিয়ে যদি বলে যে আমার তো সব টাকা পয়সা ছিনা রেখে দিয়েছে, কারণ তাহলে ওই ভিডিওটা দেখাই দিবে। হ্যাঁ, ওনারা বলেছে তুমি যদি বাইরে গিয়েও বলো যে তুমি টাকা পাওনি, তাহলে আমি ভিডিওটা দেখাবো। চিন্তা করছেন কি অবস্থা? তখন আমার মাথার উপর পাহাড় ভেঙে পড়ে, আকাশ ভেঙে পড়েছে। তখন আমার এতটা খারাপ লেগেছে, আমি ওনাদেরকে বলেছি আমার টাকাটা রেখে দেন, সমস্যা নেই, বাট আমাকে থাকার জায়গা দেন। কারণ আমি ঢাকা শহরে একা, আর ঢাকা শহরে একটা মেয়ে মানুষ সেফ না, আমার তখন কেউ ছিল না। তারপর উনি আমাকে বলেছে হ্যাঁ হ্যাঁ থাকতে পারো, বাট একটা শর্ত আছে। সে আমাকে নেগেটিভ কিছু অফার করেছে। মহিলাই? মহিলা আপনাকে অফার করবে কি হিসেবে? ওনার হাজবেন্ড ছিল বাসায় না? না, আমার হাজবেন্ড বাইরে থাকতো। তাহলে নেগেটিভ বলতে? নেগেটিভ বলতে উনি হচ্ছে হইয়াতে জড়িত ও ছিল। নিজে থেকে জড়িত ছিল? উনি নিজেও জড়িত ছিল, ওনার ফ্রেন্ডরাও জড়িত ছিল। আচ্ছা। তারপর আমি যখন বলেছি যে আমার টাকা লাগবে না, আমাকে থাকার জায়গাটা লিস্ট দাও, আমি জব করি, আমি টাকা দিব, সমস্যা নেই। উনি আমাকে বলেছে টাকা দিবা না আলাদা বিষয়, তোমার টাকা দিতে হবে না, তোমাকে আমি একটা কাজ দিব, তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি কিছু টাকা পাবা। উনি আমাকে নেগেটিভ ওটা অফার যখন করেছে, আমি বলছি না আমি এক মুহূর্তে এখানে থাকবো না, কারণ আমি ওখানে সেফ না। তার জন্য আমি বলেছি পসিবল না। তো আমি আমার টাকা নিয়ে নেই, ওনার কাছে ছিল, আমি চলে আসছি। কত টাকা? ক মাসের বেতন?
4 মাসের। 4 মাসের। চলে কোথায় গেলেন? তারপর হচ্ছে ওইখান থেকে আমি বের হয়ে ওনার বাসা হচ্ছে আমরা ছিলাম হচ্ছে আপনার থাকার পরে দেন ওইখান থেকে আসার পরে আমি মনে মনে বলছি আমার কেউ নাই যখন তাহলে আমি কি করব? যেখানে যাচ্ছি ওখানে আমি ধাক্কা খাচ্ছি। তার জন্য আমি চিন্তা করছি না এখন এতিমখানায় গেলে তো অবশ্যই আমি যখন এতিম তাহলে অবশ্যই আমার এতিমখানায় যাওয়া উচিত। তারপর একটা রিক্শাওয়ালাকে মামাকে বলেছি যে মামা এখানে ঢাকা শহরে এতিমখানা কোথায় আছে সবচেয়ে বড়? উনি আমাকে বলেছে কি একটা জানি নাম ভুলে গেছি। তারপর এখানে লোকেশন দিয়েছে তারপর আমি ওখান থেকে বাসে উঠছি, বাসে করে এখানে গিয়ে নামছি। তারপর রিক্সা উঠছি, রিক্সাওয়ালা মামা জিজ্ঞেস করছে যে আপনি কই যাবেন? তারপর আমি এতিমখানার নামটা বলেছি। তারপর উনি আমাকে নিয়ে গিয়েছে, তখন উনি দেখছে আমি কান্না করছি। আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি কই যাবেন, এতিমখানায় কে আছে বা কেন যাবেন, অনেক প্রশ্ন করেছে, আমি বলতে পারছি না। তারপর পরে বলেছি যে আমার কেউ নেই, আমি এতিমখানায় যেতে চাচ্ছি। উনি বলছে পরিচয় লাগবে, কেউ একজনের পরিচয়ের মাধ্যমে আপনার ঢুকতে হবে, আপনার মামা বা খালা বা দাদা বা নানু কারোর মাধ্যমে ঢুকতে হবে। তখন আমি ওনাকে বলেছি আমার কেউ নাই মামা, চাইলে আপনি আমাকে একটু আপনার পরিচয় দিতে পারবেন? তারপর উনি বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তারপর উনি গিয়েছে, যাওয়ার পর এতিমখানার আশেপাশে কয়েকজন থেকে জিজ্ঞেস করেছে এখানে কি এরকম এরকম হবে? উনি বলছেন না, 11 বছরের উপরে আমাদের এতিমখানায় রাখা হয় না। তখন আমার বয়স ছিল 18 বছর। তারপর দেন আমাকে বলছে এখন তো হবে না। আমি বলছি মামা আমি একটা মেয়ে মানুষ, আমি কি করতে পারি বলেন, আমি কই বা যাব? উনি বলেছে সমস্যা নেই, আমি আপনাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, আপনি আমার মেয়ের মতো। তারপর ওনার সাথে গিয়েছি, উনি ব্যাচেলার থাকতো, তো ওনার ব্যাচেলারদের রান্না বান্না যে আন্টিটা করতো আমাকে ওনার সাথে রেখেছে। কয়েকদিন ছিলাম, থাকার পর আমি একটা কাজ খুঁজে পেয়েছি গার্মেন্টসে, কোয়ালিটিতে। তারপর এখানে আমি জব করছি কয়েক মাস, স্যালারি পেয়েছি, স্যালারিতে আমি চলতাম, বাসা ভাড়া থাকা খাওয়া সবই আমি নিজেই দিতাম, নিজেরটা নিজেই চালাইতাম। তারপর সিজন করছিলাম ঈদের রমজানে। তো আমরা ঈদের রমজানটাকে আমরা সিজনই বলি। সিজন করার পর উনি আমাকে বলেছে সমস্যা নেই, আপনি ঈদ আমাদের বাড়িতেই করতে পারেন। রিক্সাওয়ালা মামার বাড়ি হচ্ছে পঞ্চগড়। হুম। তারপর আমি পঞ্চগড় গিয়েছিলাম, কয়েকদিন ছিলাম। তো উনি আমাকে বলেছিল ওনার পরিচয়পত্র করে দিবে, ওনার হুম। পরিচয় দিয়ে আমার পরিচয়পত্র করে দিবে। তার জন্য ওনার ওয়াইফ রেগে গিয়েছিল। ওয়াইফ তো এগুলো পছন্দ করবে না। এগুলো কখন এগুলো তো রেগে গিয়েছিল। তারপর হচ্ছে আমি যাওয়ার পর আমার সাথে রাগারাগি করে নাই, বাট ওনার সাথে রাগারাগি করেছে, কারণ আমি অন্যজনের মেয়ে, উনি কেন আমাকে পরিচয় দিতে যাবে? আচ্ছা। তার জন্য ওনাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে। তারপর আমি যাওয়ার পরে ওনাদের মধ্যে অনেক কিছু হয়েছে আমি দেখেছি, আমি না দেখে বাট আমি শুনছি, আমার অনেক খারাপ লাগছে। কারণ আমি চাই না আমার জন্য তাদের সংসার বা তাদের মানে ইয়াটা নষ্ট হয়ে যায়, জি। বন্ডিংটা। তার জন্য আমি বলেছি আমি ঢাকায় এসেছি, ঢাকায় আসার পর ওনাদের সাথে আমি একটু যোগাযোগ বন্ধ করে দিয়েছি, মানে যোগাযোগ কম করেছি। আমি আর কল টল দিই না, উনিও ব্যস্ত থাকে। আবার ওনাকেও আমি 20,000 টাকা মতন দিয়েছিলাম সিজন করে। তারপর এটা আমি পাইনি, কারণ উনি আমার জন্য অনেক কিছু করেছিল যখন আমার পাশে কেউ ছিল না, তার জন্য আমি এটা ওনার থেকে চাই না। তা এখন হচ্ছে অনেকদিন ধরে ওনার সাথে যোগাযোগ নেই। এখন কি কোথায় থাকেন আপনি? কি করেন? এখন আমি জব করি মার্কেটের লাইনে। মার্কেটের লাইনে জব করেন? জি। মার্কেটের লাইনে জব বলতে? সেলস গার্ল। সেলস গার্ল। জি। ওকে। নিজে নিজেই থাকা। আপনি কোনো হোস্টেলে উঠে গেলেও তো পারেন। আমি ব্যাচেলার থাকি একটা আপুর সাথে। আপুর সাথে ব্যাচেলার থাকে। জি। তো এই মোটামুটি ঢাকা শহরে 2-3 বছরে বুঝে গেছেন যে ঢাকা শহরের হালচাল কি। জি। মেয়েরা আসলে কোথাও সেফ না। আল্লাহ মাফ করুক। মানে সত্য কথা বলতে যেটা যে অনেক ভালো ব্যবহার করবে, তারপরেও দেখা যাবে দিন শেষে ইন্টেনশন অন্য রকমের। আর পরিবার না থাকলে একটা মানুষের জীবন যে কতটা দুর্বিষহ হতে পারে, এটা তো আসলে আপন ঠিকানায় নতুন কোনো কেস না। তবে এরকম কেস আমি খুব কম পেয়েছি যে ঢাকা শহরে সে স্ট্রাগল করে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করছে। লেখাপড়া কিছু করতে পেরেছেন? না পারি নাই। একেবারেই পড়াশোনা নাই? হয়। অক্ষর জ্ঞান চেনেন না? না তেমন বাংলাটা বুঝি না, বাট ইংলিশটা একটু বুঝি। ইংলিশ বোঝেন, বাংলা বোঝেন না? কারণ আমি মার্কেট লাইনে জব করি, তো সো আমাদের কাস্টমারের সাথে একটু ইংলিশ ইংলিশে কথা বলতে হয়? হয়। জি। আর আমি বেবি কেয়ারের কোম্পানিতে জব করছি, সো এখানে বেবিদেরকে অনেক কিছু শিখিয়েছি ইংলিশে, বা সো তার মানে তো আপনার অক্ষর জ্ঞান আছে ইংরেজি। একটু আছে। ওকে। সো আপনি কাকে খুঁজতে আসছেন? মানে আপনার নানিকে? নানি বেঁচে আছে কিনা তো আমরা তো জানি না। চেষ্টা করবো ডেফিনিটলি। জি। মাকে তো আপনি দেখেছেন মাত্র 1-2 বার। বাবাকে তো দেখেনি নাই। তাহলে দেখি আপনি কি খুঁজতে আসছেন? আমি চাচ্ছি আমি আমার ফ্যামিলিকে খুঁজে পেতে। আমার মাকে সেটা আমি জানি না, বাট আমি চাচ্ছি আমার মায়ের মাধ্যমে যেন আমি আমার পরিচয়টা পাই।
আমার পরিচয়টা খুবই ইম্পর্টেন্ট। সেটা আমরাও বুঝতে পারছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, চট্টগ্রামের বাদামতলী বদ্দার হাটে থাকতো। ওনার নানির নাম হচ্ছে বেগম, মায়ের নাম হচ্ছে রাহেনা বেগম। ওনার নানার নাম মনে নাই? নানা বেঁচে ছিল? না, নানা বেঁচে ছিল না। আর ওর নাম হচ্ছে তাহমিনা আক্তার শারমিন। এই হলো ঘটনা। মামা, মামার নামও মনে নাই। মামা কি করতো? মামারা রিক্সা চালক ছিল। মামা রিক্সা চালাইতো। তো মামার নামটা মনে রাখতে পারলেই তো হইতো। তখন আমি ছোট ছিলাম, তো ওকে, অত কিছু চলুন একটু চেষ্টা করি আমরা তাহমিনার জন্যে। আর কিছু বলবেন? না। সব বলছেন? জি। তাওয়াক্কাল তু আলাল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম।